ভাগীরথী নদীর তীরে ১২ বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। কিন্তু অনেকে হয়তো জানেন না, আমাদের দেশেও হাজারদুয়ারি প্যালেস আছে। আর সেটি ১২ বিঘা নয়, ৫০ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এখনো। আমার যেটা মনে হয়, এই জায়গাটা এখন নেশাখোরদের একটা আড্ডাখানা হয়েছে। রাজশাহীর এক নিভৃত পল্লীতে এর অবস্থান। তবে অনাদরে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে এই জমিদার বাড়ি। প্রিয় দর্শক, আজ জানাবো অজানা এই হাজারদুয়ারি জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য। রাজশাহী বাগমারার পূর্বের সর্বশেষ গুজিপাড়া ইউনিয়নে এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুচ্ছা রেল স্টেশন। ট্রেনে উঠে এই স্টেশনে নেমে 10 থেকে 15 মিনিট হেঁটে অথবা অটো ভ্যানে করেই আসা যাবে এই জমিদার বাড়িতে। নওগাঁর আত্রের আমরুলদিহির রাজা ছিলেন গোপাল ধাম। তিনি ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মেয়ে প্রভাতীবালার বিয়ে দেন। বীরেশ্বরের ডাকনাম ছিল বীরবাবু। ওই সময় পার্শ্ববর্তী বাগমারার বীরকুচ্ছা ছিল গোপাল ধামের একটি পরগনা। প্রভাতীবালা ও বীরবাবুর বিয়ের পর রাজা গোপাল ধাম তার এই পরগনা মেয়ে জামাতার নামে লিখে দেন। পরে শৌখিন রাজকন্যা প্রভাতীবালার পছন্দ মতো বীরবাবু বীরকুচ্ছাই এই অট্টালিকা গড়ে তোলেন। বীরবাবুর 2 ভাই রামাবাবু ও দুর্গাবাবুও থাকতেন এই প্রাসাদে। জমিদার বীরবাবুর ছিল হাতি ও ঘোড়া। হাতিতে চড়ে তিনি জমিদার দেখাশোনা করতেন। খাজনা আদায়ের জন্য তার ছিল পর্যাপ্ত নায়েব। পাশেই ছিল খাজনা আদায়ের ঘর। এই বিশাল পলিশ দ্বারা খসে পড়া রংচটার বাড়ির সামনে দাঁড়ালে মনে পড়বে, এককালে কত নায়েব পাইক বরকন্দাজে মুখরিত ছিল এই বীরকুচ্ছা গ্রাম। নিচতলা ও দোতলায় রয়েছে ছোট বড় বেশ কিছু ঘর। এইসব ঘরের সামনে ও পিছনে 2 পাশ দিয়ে চলে গেছে লম্বা খোলা বারান্দা। এই ভবনের মাঝখান দিয়ে নিচতলা থেকে সিঁড়ি চলে গেছে 2 তলা ছাদ পর্যন্ত। রাজশাহী জেলা বাগমারা উপজেলার হাজারদুয়ারি জমিদার বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি, মোহাম্মদ আলামিন। প্রাচীন ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই হাজারদুয়ারি জমিদার বাড়ি, যা কালের বিবর্তনে এখন প্রায় ধ্বংসপ্রাপ্তে রূপ নিয়েছে। জমিদার বাড়ি হাজারদুয়ারির নামের পিছনে অনেক কারণ রয়েছে। প্রত্যেকটা হচ্ছে একটা করে দরজা। এটা হচ্ছে একটা বৈঠকখানার মতো, আর এগুলো দরজা সব। এই জন্য এই জমিদার বাড়ির নাম হয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি। ভিতরে যদি একটু ঢোকায় আপনাদের, ভিতরে কি একটা অরাজকতা অবস্থা, নোংরা, অনেক অপরিষ্কার। একজন মানে কি বলবো, নোংরায় পরিপূর্ণ অবস্থান। এখানে আসলে বলার মতো কিছু নাই। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এখনো নজরে মনে হয় এটা এখনো আসে নাই। তাই সবগুলো কি নোংরা একটা আবর্জনার মধ্যে সব পড়ে আছে, সবকিছু নোংরায় পরিপূর্ণ।
আবর্জনা, বিভিন্ন ময়লা, এসব নিয়ে হচ্ছে এগুলো সব পড়ে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো এগুলো দেখভাল করার মতো কেউ নাই। এই পুরো বাড়ির দরজা ছিল 1000, সেজন্য এর নাম হয়েছিল হাজারদুয়ারি। এমন একটি গল্প প্রচলিত আছে এই এলাকায়। প্রতিটি দরজাই ছিল সেগুন কাঠের কারুকাজ খচিত দরজা। একসময় দরজাগুলো ছিল 3 স্তরে আবৃত। এর প্রথম স্তর ছিল কাঠ, এরপর লোহার গ্রিল, শেষ দরজাটি ছিল দামি কাচের তৈরি। এখন সেগুলোর ভাঙ্গা অংশ দেখা যাবে। লোহার গ্রিল কিংবা কাচের কিছুই নেই এখন। পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তারা ও শ্যাওলা গজানো দেওয়াল চোখে পড়বে। উপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। এখানে আছে সেগুন কাঠের কারুকাজ খচিত দরজা। প্রাসাদের ভিতরে জলসাঘরে কলকাতার ভোলানাথ অপেরা এসে গান বাজনা করে যেত। পূর্ব দিকে দেউড়ির দুই দুই দিকে 6 জন করে 12 জন বরজকান্ত থাকতেন। দুই তলার উপর উঠবো করে চড়ার জন্য একটা অবস্থা, কি আর বলবো, বলার মতো আসলে ভাষা নাই। যদিও নোংরা আবর্জনা, আমার যেটা মনে হয় এই জায়গাটা এখন নেশাখোরদের একটা আড্ডাখানা হয়েছে। বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য এখানে দেখতে পাচ্ছি। এটা আসলে সংরক্ষণ করা দরকার। ঊর্ধ্বতন কর্মকর্তা যদি দায়িত্ব নিয়ে সংরক্ষণ করতে পারতো তাহলে এত অধঃপতন এই ভবনের হতো না। একবারে জরাজীর্ণ এক অবস্থা এই ভবনের, যেটা আসলে বলার অপশন রাখে না। খুব বাজে রকম একটা অবস্থা, সব ফেটে গিয়েছে এগুলা। এছাড়াও এই অট্টালিকার পুরো মেঝে ছিল শ্বেত পাথরে ঢাকা, তবে বেশিরভাগ শ্বেত পাথর চুরি হয়ে গেছে। দুইতলায় ভবনের পূর্ব ও পশ্চিম দিকে 2টি করে 4টি ঘর। এইসব ঘরের একদিকে দরজা, অন্য 3 দিকে জানালা দিয়ে আলো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল। চুন আর সুরকির দালান। নিচতলা থেকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে কেবল মনে হলো এই চুন, সুরকি আর ইটের 2তলা দালানের প্রতিটি স্তরে এক সমৃদ্ধ বাংলার চিতি লেগে আছে। এত ময়লা আবর্জনা পড়ে আছে, এটা আসলে সংরক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আসলে খুবই দরকার। খুব নোংরা, নেশা জাতীয় অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। এইটা পুরোটা হচ্ছে বারান্দা, এটা পুরোটাই হচ্ছে বারান্দা। এই পাশে যদি যাই, এই যে এটা একটা রুম, এইটা একটা রুম। দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু টাইলস করা ছিল। এগুলো টাইলস কিন্তু তুলে নিয়ে চলে গেছে। দেখুন টাইলসগুলো কিন্তু তুলে নিয়ে চলে গেছে। এগুলো টাইলস করা ছিল, সেই সময়কার টাইলস, অত্যাধুনিক যে টাইলসগুলো যেগুলো, সেগুলো টাইলস করা ছিল, অনেক পুরো। টাইলসগুলো তুলে নিয়ে চলে গেছে। আর বিভিন্ন রকমের নেশা টিশা, অন্য অনেক রকমের
নেশা জাতীয় দ্রব্যর খোসা এগুলো সব কিছু এখানে পড়ে রয়েছে। আসলে এটা সংরক্ষণ করা খুবই জরুরি বলে মনে করছি। আর এটা হচ্ছে মোজাইক টাইলস, এজন্য তুলতে পারে নাই, এটা পুরোটাই মোজাইক টাইলস। ওটা একটা রুম ছিল, হ্যাঁ, 3 তলা তো ওটার অবস্থা আছে। এটা একটা রুম, এটার পুরো অংশটাই টাইলস তুলে নিয়ে চলে গেছে। পুরো টাইলস, এই রুমের যত টাইলস ছিল সবগুলো টাইলস তুলে নিয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের ধর্ম, আর এই হচ্ছে আমাদের নীতি। দুই তলা দেখা শেষ, এখন 3 তলাতে উঠবো, মানে সর্বোচ্চ উঁচু ছাদে যাবো এখন। ছাদ তখন পুরোটাই উন্মুক্ত, এটা আসলে কোনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এখন এটা পড়েনি, পুরোটা এখন উন্মুক্ত করে দেওয়া আছে। যার মতো সে ঢুকছে, ইচ্ছা মতো ব্যবহার করছে, আবার নোংরা করে রেখে চলে যাচ্ছে। এই যে বিশাল এক অট্টালিকা তৈরি করে রেখে গিয়েছে, অসাধারণ সুন্দর এক অট্টালিকা তৈরি করেছে, অনেক প্রাচীন স্থাপত্য এটা। 1947 সালে দেশভাগের পর 1950 সালে রেন্ট রোল অ্যাক্টর বলে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকা, জমি জমা, মূল্যবান জিনিসপত্র ফেলে বীরবাবু সপরিবারে ভারতে চলে যান। তবে বীরবাবুর ঘনিষ্ঠ সহচর বয়োবৃদ্ধ কালীপদ সরকার এখনও বীরকুচ্ছাতেই রয়েছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।